জাতীয় সংসদের প্রথম অধিবেশনে 94টি বিল পাস। স্থিতিশীল সংসদ নিশ্চিত করতে সরকার ও বিরোধী দলকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। উভয় পক্ষ আসুন, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না, কারণ আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। কাজে আপনি ব্যর্থ হলে আমি ব্যর্থ, আমি ব্যর্থ হলে আপনি ব্যর্থ। সংসদের প্রথম অধিবেশন ছিল প্রাণবন্ত দাবি সংসদ সদস্যদের। জনগুরুত্বপূর্ণ ইস্যুর চেয়ে মতাদর্শিক লড়াই প্রাধান্য পেয়েছে বলছেন বিশ্লেষকরা। জ্বালানি এবং অন্যান্য যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, এই জায়গাগুলোতে মনে হয়েছে গুরুত্বটা কম পড়েছে আলোচনায়। একে অপরকে যতটা ঘায়াল করতে পারে প্রতিপক্ষকে, সেই জায়গা থেকে সংসদকে মূল্যায়ন যদি করেন, তাহলে তো আপনি সংসদকে প্রাণবন্ত বলবেনই। পৌরসভা ও উপজেলায় প্রশাসক নিয়োগ দেবে না সরকার। জুলাই থেকে শুরু হচ্ছে কয়েক ধাপের স্থানীয় সরকার নির্বাচন। স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই কারো। যেহেতু দলীয় প্রতীক নাই, ফলে দল কাউকে নমিনেশনও দিবে না। অতএব এটা তো ওপেন থাকবে, দরজা খোলা থাকবে, যে কেউ এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সাধারণ প্রতীকে। মহান মে দিবস আজ। অধিকার আদায়ের লড়াইয়ে ব্যস্ত শ্রমিকরা। এদিনও কাজ না করলে সংসার চলে না অনেকের। ঝড় বৃষ্টি মাথা আমাদের কাজ করে খাইতে, তা না হলে পেঁয়াজ চলে না, সংসার চলে না। আমাদের ন্যায্য মূল্য সেটা তো আমরা পাই না। আমাদের ডিউটি 8 ঘন্টা করার কথা, কিন্তু সেই 8 ঘন্টা ডিউটি করায় না। 80 টাকা বা 70 টাকার মধ্যে আমরা কিভাবে, একজন মানুষও 3 বেলা খেতে পারে না। মার্কিন কোম্পানি বোয়িং এর সাথে বিমানের ঐতিহাসিক চুক্তি সই। রেকর্ড 37,000 কোটি টাকা ব্যয়ে 14টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। প্রথমটি আসবে 2031 সালে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শেষ হলো জাতীয় সংসদের প্রথম অধিবেশন। 25 কার্যদিবসে 94টি বিল পাশ হয়েছে। সমাপনী ভাষণের প্রধানমন্ত্রী বলেন, সরকার ও বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নারী শিক্ষায় নেয়া সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সংসদ নেতা। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই 1971 সালে স্বাধীনতা যুদ্ধে এই দেশের স্বাধীনতা অর্জন করতে গিয়ে যে সকল শহীদ আত্মত্যাগ করেছেন, যে সকল মানুষ শহীদ হয়েছেন। সমাপনী বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধাভরে স্মরণ করেন 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি। দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, এবং সেই রাজনৈতিক দলের যে সদস্যরা। প্রায় 50 মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী সরকারের নেয়া বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের কথা সংসদে তুলে ধরেন। হয়তো অনেকেই বলতে পারে যে কয়জনকে আপনারা দিয়েছেন কৃষক কার্ড। আমরা দেওয়া শুরু করেছি মাননীয় স্পিকার। পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষক বলতে যাদেরকে বোঝায় তাদের কাছে ধীরে ধীরে আমরা পৌঁছাবো। আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব। পর্যায়ক্রমিকভাবে বাচ্চাদের আমরা স্কুল ড্রেস দিব, এবং পর্যায়ক্রমিকভাবে মাননীয় স্পিকার আমরা বাচ্চাদেরকে জুতার ব্যবস্থা ইনশাল্লাহ করব। বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, পরিকল্পনা নিয়েছে যে আমরা মেয়েদের স্নাতক বা ডিগ্রি পর্যন্ত আমরা শিক্ষা ব্যবস্থা ফ্রি করব। বলেন, বর্তমান সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার। লক্ষ্য একটি স্বনির্ভর, আত্মমর্যাদাশীল বাংলাদেশ। আর এ চেষ্টায় বিরোধী দলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীতে আমরা দেখেছি সরকারকে ব্যর্থ করার জন্য 173 দিন হরতাল ডাকা হয়েছিল। এই 173 দিনের হরতালে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেই ক্ষতির মাসুল আজও আমাদেরকে টেনে নিয়ে যেতে হচ্ছে বছরের পর বছর, যুগের পর যুগ। মাননীয় স্পিকার, আমরা যদি দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে না পারি, দেশে আমরা যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে না পারি, মাননীয় স্পিকার, বর্তমান প্রেক্ষাপটে
যেখানে 30 লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে এই সংসদ দেশ পরিচালনা শুরু করেছে, সেই দেশকে আমরা এগিয়ে নিতে পারবো না। প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসের বিতর্ক থাকবে, তাতে সাধারণের সমস্যার সমাধান হবে না। প্রধানমন্ত্রীর দায়িত্বে থেকে জনপ্রিয় কথার চেয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনে তপ্ত হিট আসছে মাননীয় স্পিকার। হাসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি। মাননীয় স্পিকার, একজন রাজনীতিবিদ হিসাবে আমারও তো ইচ্ছা করে পপুলার কথা বলতে, যাতে জোরে জোরে তালি পায়, কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করে দেয়, নো, ইউ হ্যাভ টু টেক দি রাইট ডিসিশন, নট দি পপুলার ডিসিশন। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে অতীতে অনেক অপচেষ্টা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরে স্বাধীন হওয়া অনেক দেশ বাংলাদেশ থেকে অনেক উন্নতি করতে পেরেছে, কিন্তু শুধুমাত্র মত দ্বিমতের ঊর্ধ্বে না উঠতে পারার কারণে এদেশ এখনো অনেক পিছিয়ে আছে। উভয় পক্ষ আসুন, কেউ কাউকে ব্যর্থ করতে চাইবো না, কারণ আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। কাজে আপনি ব্যর্থ হলে আমি ব্যর্থ, আমি ব্যর্থ হলে আপনি ব্যর্থ। ৭১-এর পরবর্তী বাংলাদেশ যেরকম শহীদের রক্তের উপরে দাঁড়িয়েছিল, বর্তমান বাংলাদেশ এবং বর্তমান সংসদ একইভাবে হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। আগামী সংসদের অধিবেশনে কিভাবে বিদ্যুৎ, কর্মসংস্থান সহ নানা সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে জোর দেয়া হবে। আগামী অধিবেশন যেটি শুরু হবে, সেখানে আমরা আলোচনা করব আমরা কত দ্রুত দেশে বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারি। আমরা আলাপ করতে চাই, আমি আলাপ করতে চাই আগামী সংসদে কত দ্রুত আমরা কত বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান, দেশেই হোক বিদেশি হোক, তৈরি করতে পারি। সমাপনী ভাষণে প্রথম অধিবেশনে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীকে 1 মাসের বেতনের সমান সম্মানে দেওয়ার প্রসঙ্গে বিরোধী দলীয় নেতার প্রস্তাবের সমর্থন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ এবং জনগণ সম্মান যদি আমরা না করি, তাহলে আমাদের রাজনীতি হয়তো ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সরকার ও বিরোধী দলের বাদানুবাদে প্রাণবন্ত হয়ে উঠেছিল ত্রয়োদশ সংসদের সমাপনী অধিবেশন। মুক্তিযুদ্ধ, ইতিহাস, রাষ্ট্রপতি, সংবিধান ও জুলাই সনদ ইস্যুতে কথা বলেন দুই দলের নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী ব্যাংক ও আর্থিক খাতের অনিয়ম তুলে ধরেন। সরকারের যে কোনো ভালো উদ্যোগে পাশে থাকার আশ্বাস বিরোধী দলের। অধিবেশন শেষে চিফ হুইপ সাংবাদিকদের জানান, জুন মাসের প্রথম দিন বসতে পারে সংসদের দ্বিতীয় অধিবেশন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী সেশনে বক্তব্য দেন সরকার ও বিরোধী দলের নেতারা। কথা বলেন সংবিধান সংস্কার ও পরিবর্তন ইস্যুতে। যে সমস্ত কথা বলেছেন বিভিন্ন বক্তব্যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, সংবিধান অস্তিত্বের সঙ্গে জড়িত, এই সংবিধান আমাদের আবেগের সঙ্গে জড়িত। 5 আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে রাষ্ট্রের চরম অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি হতে বলেও মন্তব্য করেন তিনি। যে আমাদের এই ভঙ্গুর অর্থনীতি, এই ভেঙে যাওয়া রাষ্ট্র কাঠামো, এই সবগুলোকে মেরামত করে সংস্কারের মধ্যে নিয়ে এসে আবার নতুন করে যাত্রা শুরু করা, এটা খুব কঠিন কাজ। আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, বাংলাদেশের সকল মানুষের বিশ্বাস, এই নেতা তারেক রহমানের পক্ষে সেটা সম্ভব হবে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাবে, তবে বিদ্রোহ করবে না তারা। বিরোধী দলীয় নেতা জানান, সরকারের যে কোনো ভালো উদ্যোগে পাশে থাকবে বিরোধী দল। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অতি সত্বর, বিশ্বাসযোগ্য, দৃশ্যমান ভূমিকা নেওয়া হচ্ছে, আমরা দেখতে চাই। কারো চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করব না। 20 কোটি মানুষের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 40 কোটি হাত দিয়েছে। প্রত্যেকটি হাত সরকারের পাশে দাঁড়াবে, সরকার যদি সাহস করে এই পদক্ষেপ নেয়। ব্যাংক ও আর্থিক খাত প্রসঙ্গে অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়, অর্থনীতি ঠিক করতে আগামী 2 বছর কঠিন সময় হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংক দখল হয়েছে আওয়ামী লীগ আর অন্তর্বর্তী সরকারের সময়। বিগত দশকের অধিক সময়ে এই সব ভালো অবস্থাকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে, একবার নয় একাধিকবার লুটপাট করেছে। আপনারা লক্ষ্য করবেন, বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না,
ইনশাল্লাহ এবারও থাকবে না, নিশ্চিতভাবে বলতে পারি। দখল হয়েছে, স্টাইলটা একটু ভিন্ন ছিল মাননীয় স্পিকার। কেউ সরকারি ইন্টেলিজেন্স ব্যবহার করে হোটেলে ডেকে নিয়ে এসে করেছে, আর কেউ সরাসরি নারাই তকবীর আল্লাহু আকবার বলে নেমেছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও আর্থিক খাতের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, স্বাধীনতার 54 বছর পরেও সংসদে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে বিভাজন থাকা কাম্য নয়। সংসদ সদস্যদের 11,000 কোটি টাকার বেশি ঋণ রয়েছে, যার অধিকাংশই সরকারি দলের। এদের অধিকাংশই ঋণ খেলাপি ছিলেন, নির্বাচনের আগে কিছু টাকা ঋণ দিয়ে পুনঃতফসিল করে নিয়েছেন। এবং বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার স্পেশালিটিটা কি? তার স্পেশালিটি হচ্ছে এই ঋণ পুনঃতফসিল করা, এটাতে তিনি এক্সপার্ট। অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সরকারি দলের চিফ হুইপ। জানান, সরকার বিরোধী দল একসাথে দেশের সকল সমস্যা সমাধান করতে চায়। এই যে ঐক্যবদ্ধ হয়েছে আজকের সংসদ, সেটি হলো সবচেয়ে বড় নিউজ হবে আজকের জন্য, যে বিরোধী দল সরকার ঐক্যবদ্ধভাবে দেশের সকল সমস্যার সমাধান করতে চায়। আমরা এমন একটা কাজ করব, আর সবার সামনে থাকবে বাংলাদেশ, সবার সামনে থাকবে দেশের জনগণ, সবার সামনে থাকবে দেশের গণতন্ত্র। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন 1 জুন বসতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ। তো হয়তো 1 তারিখই পার্লামেন্ট সামন করবে, এবং আমি ধারণা করি 4 তারিখে হয়তো বাজেট দেওয়া হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সংসদ কি কেবল বিতর্ক আর সমঝোতার মঞ্চ, নাকি জনগণের ভাগ্য বদলের প্রকৃত সূতিকাগার? বরাবরই এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। এমপিরা সংসদকে প্রাণবন্ত আর অংশগ্রহণমূলক দাবি করলেও বিশেষজ্ঞদের মূল্যায়ন ভিন্ন। সরকারের জবাবদিহিতা নিশ্চিতই সংসদীয় গণতন্ত্রের প্রাণ, সেখানে বড় ঘাটতি আছে বলে দাবি তাদের। সেই সাথে স্পষ্ট ছিল সরকার আর বিরোধী দলের ভারসাম্যের অভাব। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুর চেয়ে দলীয় মতাদর্শিক লড়াই আলোচনায় প্রাধান্য পেয়েছে বলে দাবি তাদের। এই সশস্ত্র বাহিনী এবং সেনা শেষ হয়েছে সংসদের প্রথম অধিবেশন। দীর্ঘ সময় পর যেখানে সরকার আর বিরোধী দলের মতদ্বৈততা থাকলেও জাতীয় সংকট সমাধানে তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল। এমপিরা বলছেন, এবারের সংসদ অধিবেশন ছিল প্রাণবন্ত, সেই সাথে সংসদকে প্রাণবন্ত করতে সচেষ্ট ছিল সবাই। জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের কেন্দ্রবিন্দু করতে চাই, সরকারি এবং বিরোধী দল মিলে একটি কার্যকর সংসদ করতে চাই। পার্লামেন্টে গিয়ে যেন আমরা কোনো পক্ষ অবলম্বন না করি, দেশের পক্ষ অবলম্বন করি। গঠনমূলক সমালোচনা করলে আমরাও চেষ্টা করি সেটা শুধরানোর জন্য। এই অধিবেশনের মাধ্যমে একটা সংসদীয় ঐক্য তৈরি করেছি। সরকারি দল বিরোধী দল একত্রে সংসদ পরিচালনা করেছে, যৌক্তিক জায়গা থেকে আমরা সবাই সমান ছিলাম। তবে বিশেষজ্ঞরা সংসদের প্রথম অধিবেশনের বিশ্লেষণ করছেন ভিন্নভাবে। তাদের মতে প্রথম অধিবেশন কাঙ্ক্ষিতভাবে কার্যকর হয়নি, বিরোধী দলেরও ছিল না শক্তিশালী ভূমিকা। এই সংসদটা অনেকটাই ফর্মাল এবং ইনফর্মালের মাঝামাঝি একটা গ্রে লাইনে অবস্থান করে বলে আমার মনে হয়েছে। সমঝোতার সংসদ অনেক ক্ষেত্রে মনে হতে পারে, কারণ হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলের সদস্যরা সবাই এক জায়গায় থেকে আসলে আন্দোলনটা করেছে। আমরা মনে করি সংসদ হলো সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে। দুইটা কাজ খুব সিরিয়াসলি যে এই সংসদে হয়েছে তা না। বিএনপি যে পজিশনটা নিয়েছিল সেই পজিশনটা ঠিক ছিল না। কথা দেশগুলো নিয়ে আলাপ আলোচনা করা এবং সেই আলাপ আলোচনার মাধ্যমে যেগুলো প্রয়োজন সেগুলো রাখা। সেই জায়গায় যদি বিরোধী দলগুলো একমত হতো তাহলে কিন্তু আমরা জাস্টিফাইড সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনগুলো পেতাম। অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার ক্ষেত্রে আমি মনে করি প্রত্যাশিত জায়গায় দেখাতে পারে নাই। জুলাই সনদ, জাতীয় সংকট, মুক্তিযুদ্ধ আর রাজনীতি নিয়েও সরকারি ও বিরোধী দলের শক্তিশালী ভূমিকা ছিল না বলেও অভিমত এই বিশ্লেষকদের। অন্যান্য আলোচনাগুলো বেশি প্রাধান্য পেয়েছে। আমেরিকার সাথে যে চুক্তি হলো, সেই বাণিজ্য চুক্তিগুলো, সেগুলো নিয়েও খুব বেশি আলোচনা আমরা দেখতে পেলাম না। বিদ্যুৎ, জ্বালানি এবং অন্যান্য যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, এই জায়গাগুলোতে মনে হয়েছে গুরুত্বটা কম পড়েছে আলোচনায়। জুলাই সনদ এবং মুক্তিযুদ্ধ নিয়েই বেশি বিতর্কটা হয়েছে। সেই জায়গায় অনেক ক্ষেত্রেই মনে হয়েছে আসলে দুই দলের রাজনৈতিক মতবাদটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সংসদকে যতটা বেশি প্রাণবন্ত বলতে বোঝাচ্ছে যারা একে অপরকে যতটা ঘায়াল করতে পারে প্রতিপক্ষকে, সেই জায়গা থেকে সংসদকে মূল্যায়ন যদি করেন তাহলে তো আপনি সংসদকে প্রাণবন্ত বলবেনই। কিন্তু আমি তো সংসদকে বলবো সংসদের কার্যকারিতার আলোকে সেই এফিসিয়েন্সি তো করতে হলে তাকে আইন প্রণয়নে ভূমিকা রাখতে হবে। আমরা আসলে সাংসদদের কাছে প্রত্যাশা করি সরকারকে সঠিক পথে রাখার জায়গা থেকে, জবাবদিহিতার জায়গা থেকে। এই দুই জায়গায় কিন্তু আমি সেই রকম ডিবেট দেখিনি। বিরোধী দলগুলো সেই কাজ করতে পারে নাই। বিশ্লেষকরা মনে করছেন, এবারের সংসদে একদিকে যেমন অনেকে তরুণ, তেমনি অনেকে বুঝতে পারছেন না সংসদের প্রকৃত কাজ। তাই এসব ব্যাপারে সংসদ সদস্যদের জোর দেওয়ার ব্যাপারেই পরামর্শ তাদের।
তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের কাঙ্ক্ষিত নির্বাচন। তবে ইউনিয়ন, উপজেলা পরিষদ নাকি সিটি পৌরসভা কোন নির্বাচন হবে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, জুনের বাজেটে নির্বাচনী বরাদ্দের পর এই ক্ষেত্রে সিদ্ধান্ত হবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে কারো অংশগ্রহণে বাধা থাকবে না বলেও জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, যোগাযোগ রাখছে সরকারের সাথে। আলমগীর স্বপনের রিপোর্ট। আমি মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই স্থানীয় সরকার আইন সংশোধন করে অধ্যাদেশ জারি। এর মাধ্যমে অপসারিত হন ইউনিয়ন পরিষদ ছাড়া আওয়ামী লীগ আমলে নির্বাচিত স্থানীয় সরকারের সব পর্যায়ের জনপ্রতিনিধি। প্রশাসক হিসেবে দায়িত্ব পান আমলারা। এতে অনেকটা বিঘ্নিত হয় নাগরিক সেবা। দুনিয়ার সব দায়িত্ব দেওয়া হয়, উনি তো সেবা দিতে পারবে না। বিষয়টি আমলে নিয়ে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে নিয়োগ দেয় রাজনৈতিক প্রশাসক। তবে এভাবে বেশি দিন স্থানীয় প্রশাসন চালাতে চায় না সরকার। জুনের বাজেটে নির্বাচনী বরাদ্দের পর জুলাইয়ে ধাপে ধাপে হাঁটতে চায় নির্বাচনের পথে। এর আগে ইউপি আইন পরিবর্তন করে চলমান পরিষদ বাতিল করার পরিকল্পনা আছে সরকারের। ইউনিয়ন পরিষদের নির্বাচনে কত টাকা লাগবে, উপজেলা পরিষদে কত লাগবে, পৌরসভায় কত লাগবে, সিটি কর্পোরেশনে কত লাগবে, জেলা পরিষদে কত লাগবে, টোটাল বাজেটটি বিবেচনা করে জুলাইয়ের পরেই কোনটি আমরা আগে কোনটি পরে করব, আগামী অর্থ বছরে বাজেটের অর্থ বরাদ্দর পরেই আমরা এটা শুরু করব। স্থানীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি আছে নির্বাচন কমিশনেরও। সরকার চাইলে সেই পথে হাঁটবে ইসি। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। বর্ষাকাল, তারপরে আপনার পাবলিক এক্সাম, তারপরে আরও অন্যান্য অনেকগুলো ফ্যাক্টর বিবেচনায় নিয়ে আপনার এই শিডিউলগুলো ডিক্লেয়ার হয়। এগুলো সব বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়। দ্রুত নির্বাচনের পরিকল্পনা থাকায় পৌরসভা ও উপজেলায় প্রশাসক নিয়োগ দেবে না সরকার। কোনো সিদ্ধান্ত নেই উপজেলা পরিষদ বাতিলেরও। স্থানীয় সরকারের কোনো অংশই সরকার বিলুপ্ত করবে না। এগুলোর অধিকতর শক্তিশালী সরকার এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হবে। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এই মুহূর্তে সরকারের প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সম্ভাবনা নাই। স্থানীয় সরকারের সব পর্যায়ে 15 বছর অনেকটা নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগের। স্থানীয় হলেও তখনকার নির্বাচন নিয়েও প্রশ্ন ছিল। নতুন প্রেক্ষাপটে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম। এই অবস্থায় দলটির নেতাকর্মীরা কি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে? যেহেতু দলীয় প্রতীক নাই, ফলে দল কাউকে নমিনেশনও দিবে না। অতএব এটা তো ওপেন থাকবে, দরজা খোলা থাকবে, যে কেউ এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সাধারণ প্রতীকে। এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, এবার স্থানীয় সরকার নির্বাচন অতীতের মতো কারচুপি, বিশৃঙ্খলার হবে না। এক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে দৃষ্টান্ত স্থাপন করতে চায় সরকার। 100% যাতে গ্রহণযোগ্য হয়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বছর ঘুরে আবারও এসেছে মে দিবস। বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে শ্রমিকদের অধিকার আদায়ের দিনটি। কিন্তু এখনও কর্মস্থলে নিরাপত্তা আর অধিকার পিছিয়ে শ্রমশক্তির বড় অংশ। অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের বেশিরভাগেরই নেই তেমন সঞ্চয়। দীর্ঘ পথ চলায় শ্রমমান নিশ্চিতেও রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব। সংশোধিত শ্রম আইন তাদের জীবন মান উন্নয়নে কতটা ভূমিকা রাখবে তা নিয়েও আছে নানা মত। দুবেলা দুমুঠো খাবার জোগাড়ে রোজ 10-12 ঘন্টার হাড় ভাঙা খাটুনি। ষাটোর্ধ্ব বয়সেও জিরানোর কোনো ফুরসত নেই রাজধানীর কারওয়ান বাজারের কামারপট্টির সিরাজ মিয়ার। ধোয়া, আগুনের আঁচ আর হাতুড়ি পেটানোর শব্দেই আষ্টেপৃষ্ঠে বাঁধা এই শ্রমিকের যাপিত জীবন। 12 মাস পর কাজ চলে না, যখন এখান থেকে বাড়িতে চলে গেলাম সেখানে 1 মাস 1.5 মাস থাকি, ওদিন তো ওই পয়সাটা আর পাই না আর কি। বেঁচে থাকাই যেখানে সংগ্রাম, সেখানে একটু ভালো খাওয়া আর ভালো থাকার স্বপ্ন বিলাসিতেই বটে। কাগজে কলমে 8 ঘন্টার কাজ হলেও অপ্রাতিষ্ঠানিক খাতের এই শ্রমিকদের জীবনে সেই আইনের কোনো বালাই নেই। মেলে না ন্যায্য পারিশ্রমিকও। এই আয়ে শিক্ষা, স্বাস্থ্য, সঞ্চয় আর নিরাপত্তাও বহু দূরে। কষ্টের দিন চলতেছে, চলাইতাছি, এর আগে পিছে কোনো ইনকাম নাই। যা বেতন তাই দিয়ে চলা খুব কষ্ট, খুব মুশকিল। 70-80 টাকা বা 70 টাকার মধ্যে আমরা কিভাবে, একজন মানুষও 3 বেলা খেতে পারে না, তো তার বউ বাচ্চা নিয়ে কিভাবে চলবে? এই কথাটা আমার বেশি কর বলে, এত পরিশ্রম করে 1 টাকাও জমাইতে পারছে না, কি করে চলবো? 450 টাকা পরে দিনে, এইটাই তাছাড়া এটাই নিয়ে মনে করে খাওয়া দাওয়া একই লেই চলে, এর মুখে ইয়া হয়, এইভাবে দিন পারি দেওয়া হয়।
অথচ নির্দিষ্ট কর্মঘণ্টা, উন্নত কর্মপরিবেশ আর ন্যায্য মজুরির দাবিতে 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রক্ত ঝরে বহু শ্রমিকের। ভারতবর্ষেও প্রথম শ্রমিক ইউনিয়ন হয় 19 শতকের শেষ ভাগে। প্রায় 150 বছর পরেও বাস্তবতা হচ্ছে বাংলাদেশের 84% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন, যাদের সঞ্চয় নেই। 64% শ্রমিক মূল্যস্ফীতির চাপে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন। যাদের শ্রমের ঘামের মধ্য দিয়ে মেড ইন বাংলাদেশ, সেই শ্রমিক কোথায় আছে? গার্মেন্টস সেক্টরে আইন পাশ করে নিয়েছেন যে 8 ঘন্টা শ্রম দিবসের পরে আরও 2 ঘন্টা বাধ্যতামূলক কাজ করতে হবে। 2 ঘন্টা ওভারটাইম পাবে, বাট এটা ম্যান্ডেটরি। শ্রমিকদের অধিকার রক্ষায় 9 এপ্রিল সংসদে পাশ হয় শ্রম সংশোধন বিল, কিন্তু তাতে দাবির প্রতিফলন হয়নি বলে মত অনেক শ্রমিক সংগঠনের। কর্মচারীদের আইনি সুরক্ষা দিতে হবে, সেটা আসেনি। সেটা অধ্যাদেশেই ছিল, সেটা পরিবর্তন হয়েছে। 100 জন শ্রমিক থাকলে প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করা, সেটা বাদ গেছে। বকেয়া মজুরি কিভাবে ফয়সালা হবে, যেটা গত দিবসের সবচেয়ে বড় প্রবলেম, আসেনি। সেই রকম এই অটোমেশনের কারণে কি সুরক্ষা হবে? মালিক একটা প্রতিষ্ঠানে যদি অটোমেশনের কারণে 20 জন শ্রমিকের চাকরি যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে মালিক কাকে জানাবে? শ্রমিক নেতাদের মতে কর্মপরিবেশ আর সরঞ্জাম আন্তর্জাতিক মানের হলে দেশের শ্রমশক্তিও হবে বিশ্বমানের। অর্থনীতির প্রতিটি সূচকের উন্নতির পেছনে যাদের শ্রম, একদিন তাদের কর্ম নিরাপত্তা নিশ্চিত হবে, ঘুচবে মজুরি বৈষম্য, এমনটাই প্রত্যাশা মে দিবসের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। মে দিবসে শ্রমিকের অধিকার আর মর্যাদার কথা বলার দিন, কিন্তু বাস্তবতা কি সবার জন্য এক? যখন বিশ্বজুড়ে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের লড়াইয়ে ব্যস্ত, তখন শ্রমিকরা প্রতিদিন সকালে ব্যস্ত হয়ে পড়েন তাদের শ্রম বিক্রি করতে। নিজেকে বিক্রি করতে পারলেই যে ঘরে জুটবে ভাত, মিটবে সংসারের খরচ। খুলনা শহরের শ্রম হাটের মানুষদের গল্প তুলে ধরেছেন শেখ আল এহসান। ক্যামেরায় ছিলেন আমির সোহেল। বয়স 70 পেরিয়েছে হজরত আলীর। এই বয়সও শ্রম বিক্রি করেই চালাতে হয় সংসার। তাই তো প্রতিদিন সকালে হাজির হন খুলনা শহরের ময়লাপোতা মোড়ে শ্রমিক কেনাবেচার হাটে। শারীরিক সক্ষমতা, প্রতিকূল আবহাওয়া সবকিছুই হার মানে ক্ষুধার কাছে। একদিন কাজ করলে এই ছ্যানেকের জন্য 800 টাকা হয়, আগে 500 600 এইরকম। ঝড় বৃষ্টি মাথায় আমাদের কাজ করে খাইতে হয়, তা না হলে পেট চলে না, সংসার চলে না। ভোর থেকেই ঝুড়ি কোদাল হাতে 2-1 করে আসতে থাকেন শ্রম বিক্রির এই হাটে। সময় গড়ানোর সাথে বাড়তে থাকে দিনমজুরের সংখ্যাও। শরীরের শক্তি অনুসারে দরদাম করা হয় শ্রমিকের। 100-র উপরে অধিক লোক চলে আসছে, কিন্তু কাজে যাবে হাইরাস গেলে 5 জন কি 10 জন 15 জন, আর বাদ বাকি লোক ফেরত যাবে। আমাদের ন্যায্য মূল্য সেটা তো আমরা পাই না। আমাদের ডিউটি 8 ঘন্টা করার কথা, কিন্তু 8 ঘন্টা ডিউটি করায় না, বেশি করায়, অথচ টাকাও দেয় না ঠিক মতন। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মে দিবস, কিন্তু এই মোড়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর কাছে এর কোনো আলাদা মানে নেই। তাদের কাছে প্রতিটি সকালই অনিশ্চয়তার, প্রতিটি দিনই সংগ্রামের। প্রতিদিন কাজ আনা, বৃষ্টি হলে তো আর হয়ই না। দিন মজুর খাটি, প্রতিদিন রোজগার যদি হয় তাহলে ভালো চলে, আর নইলে তো একটু সমস্যা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষ। কাজ না পেলে থমকে যায় সংসারের চাকা। আমাদের খাসির দাম কমিয়ে গেছে, সেই হারে আমরা বাইরে বাইরে এতে করে আমাদের সংসার ঠিকমতন চলে না। এর মধ্যে আবার বৈষম্যের শিকার নারী শ্রমিকরা। একই ধরনের কাজ করলেও মেলে না পুরুষের সমান পারিশ্রমিক। অত উচিত সমান বেতন, তার সমান বেতন দেবে, দেয় না। আমরা তো খাটি কম না, পুরুষের সমান্য খাটিতে আমাকে তো বেতন ন্যায্য বেতন দেয় না। অর্থনৈতিক চাপ, অনিশ্চিত কর্মসংস্থান, আবার ন্যায্য মজুরি না মেলা, সব মিলিয়ে একজন দিনমজুরের জীবন কঠিন এক বাস্তবতার গল্প। মে দিবসে যখন শ্রমিকদের অধিকার নিয়ে কথা হয়, তখন এই মানুষগুলোর প্রশ্ন, তাদের অধিকার কবে নিশ্চিত হবে? তাপস সরকার, যমুনা নিউজ।
আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসের শ্রমিক সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান এই তথ্য জানান। বলেন, গণতান্ত্রিক পরিবেশে এবারের মে দিবস পালিত হবে, যেখানে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, 2 মাসের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন সরকারের পক্ষে সম্ভব নয়, 5 বছরের মধ্যেই সব বাস্তবায়ন হবে। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী আহমেদ জানান, শুক্রবার মে দিবসের সমাবেশে ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে। সভাপতি, উপস্থিত সংগ্রামী জননেতা, তো নানা দিক থেকেই মে দিবস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এটিকে প্রতি বছরই অত্যন্ত যথাযোগ্য মর্যাদায় পালন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আগামীকাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আমরা এবারের মে দিবস অনেক কারণেই বিশেষ গুরুত্ব দাবি রাখে। কারণ একটা গণতান্ত্রিক পরিবেশে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তখন আমরা এই মহান মে দিবস পালন করতে যাচ্ছি। মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের 14টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার রাজধানী ঢাকার একটি হোটেলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট এই চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজটি 2031 সালে বাংলাদেশে পৌঁছাবে। বিমান বহরে এখন পর্যন্ত এয়ারক্রাফটের প্রায় 100% বোয়িং নির্ভর। এর সাথে যুক্ত হচ্ছে আরও 14টি উড়োজাহাজ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বৃহস্পতিবার নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর সাথে নতুন চুক্তি সই করে বিমান। চুক্তি অনুযায়ী $3.7 বিলিয়ন এয়ারক্রাফটগুলো কেনা হবে। প্রথম উড়োজাহাজটি 2031 সালের নভেম্বরের মধ্যে বাংলাদেশে পৌঁছানোর কথা। বাকিগুলো 2035 সালের অক্টোবরে বিমানের বহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, আমাদের অনেকগুলো উড়োজাহাজ লাগবে এবং আস্তে আস্তে এটাতে দেখেছেন অনেক ব্যয়সাধ্য এটা একটা জিনিস এবং এটা প্রকিউরমেন্টেও আমাদের অনেক সময় লাগে। তো এই পরিকল্পনা অনুযায়ী আমরা এগোচ্ছি। সব সেক্টরে আন্ডার দ্য লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান আমরা কাজ করে যাচ্ছি। আমরা সেবার মান বাড়ানোর জন্য চেষ্টা করছি এবং আমরা আশা করি যে সেবার মান বাড়বে। বোয়িং কর্মকর্তারা বলেন, এই চুক্তির মাধ্যমে বিমান 787 ড্রিমলাইনার পরিবারের সব কয়টি সংস্করণ পরিচালনাকারীদের কাতারে নাম লেখালো। This is really only the beginning of what we can do together in the civil aviation sector. Our U.S. Trade and Development Agency is planning a feasibility study to develop commercial aircraft maintenance, repair, and overhaul facility in Bangladesh. This would build local capacity to enable Bangladesh to become a regional aviation hub. We remain committed to providing safe, reliable, scalable, and future-ready solutions that empower Biman Bangladesh Airlines to achieve operational excellence and meet the growing demand for air travel across the region. অনুষ্ঠানে জানানো হয়, ড্রিমলাইনার ইউরোপ ও উত্তর আমেরিকার মতো দীর্ঘ যাত্রার রুটে সেবা দিতে সক্ষম। তাছাড়াও 787 ও 737 সিরিজের উড়োজাহাজগুলো আগের মডেলগুলোর তুলনায় 20% পর্যন্ত বেশি জ্বালানি সাশ্রয়ী। সবাই ডাইরেক্ট ফ্লাইট যাচ্ছে। ডাইরেক্ট ফ্লাইট মানে আমার এয়ারক্রাফট বেশি লাগবে, সেটার জন্য এটা না। আর দেশের বাংলাদেশের বিমান যেন আবার ঘুরে দাঁড়ায়। আপনারা তো সবসময় একটা নেগেটিভ কথাই শুনেছেন বিমান সম্বন্ধে। আমরা সেই নেগেটিভটাকে পজিটিভ করার জন্যই এই চুক্তিটা করেছি। এখানে আমরা we have 13-14 fleets to date, যেখানে which does not fulfill our capacity. It is losing money because we cannot provide routes. সেখানে আমাদের ইনকামটা দেখতে হবে কত। So the potential growth of the aviation sector এই প্রিজমে আপনি এই ডিলটা you need to view. ভাড়া ও নিজস্ব মিলিয়ে বর্তমানে 21টি উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় উড়োজাহাজ কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এবার আপনাদের নিয়ে যাব একটা গ্রামে। ছবির মতন সুন্দর সেই গ্রামে মানুষের ঘুম ভাঙে আজানের সুরে, পাখির কলতানে। ঠিক পাশ দিয়েই বয়ে চলা নদী সেখানকার জীবনে আনে অন্যরকম ছন্দ। কাজের গতিতে সেখানে এগিয়ে চলে জীবন। জামালপুরের দেওয়ানগঞ্জের এমনই সুন্দর এক গ্রাম থেকে ঘুরে এসে নাহিদ হোসেনের তোলা ছবিতে বাকি গল্পটা জানাচ্ছেন সহকর্মী তাজনুল ইসলাম।
রাত তখনও পুরোপুরি বিদায় নেয়নি, চারপাশে এক রাশ নীরবতা। ঠিক সেই সময় মসজিদ থেকে ভেসে আসে আজানের সুর, নরম গভীর, ঘুম জড়ানো ভোরকে ধীরে ধীরে জাগিয়ে তোলার আহ্বান। পাখিরা ডেকে ওঠে একে একে, আর কুয়াশার চাদর সরিয়ে নীরবে জেগে ওঠে জিঞ্জিরাম নদী। স্থির জল তার, কিন্তু তার ভেতরেই লুকিয়ে আছে নতুন দিনের স্পন্দন। আলো ধীরে ধীরে বাড়ে, আকাশে শুরু হয় রোদ আর মেঘের লুকোচুরি। নদীর বুকে পড়ে সূর্যের প্রথম আলো, সেই আলোয় ভেসে ওঠে একটি সকাল। গ্রামের ভেতরে ঢুকতেই বদলে যায় নীরবতা, শুরু হয় মানুষের চলাফেরা, দিন শুরুর প্রস্তুতি। চুলায় রান্না চড়িয়ে শুরু হয় গৃহিণীর ব্যস্ততা, ঠিক পাশেই অপেক্ষারত তার প্রিয়তম সন্তান। জীবন আর কাজ এখানে সমার্থক, যেন কর্মই তাদের জীবনী শক্তি। ঘরে বাইরে প্রতিটি কাজে পুরুষ আর নারী এখানে একে অপরের পরিপূরক। সকালে উঠছি, সকালে উঠে হেরা জুম্বাই গেছি, জুম্বাই থেকে আসে এই ভুট্টা নাড়াচাড়া করতে আসছি। খাওয়া দাওয়া করে হেরা গরু নিয়ে যাম গা, গরু ওই ভারতে গরু নিয়ে যাম আকপা নিয়ে। ওই সারার দিন খিলামু, আসরে আবার নিব তখন বাচ্চা নিয়ে আসবো। বাবাকে গাছে তুলে দিছি, সমুল তুলে পারতেছে, আমরা খুঁড়তেছি, এটা বিক্রি করব। সূর্যের আলো একটু ছড়িয়ে পড়তেই গ্রামের পথ ধরে হাঁটা শুরু করেন পুরুষেরা। কাঁধে লাঠি, হাতে যন্ত্র, পথ তাদের নিয়ে যায় মাঠের দিকে। মেঠো পথে পায়ের শব্দ মিশে যায় সকালের বাতাসে, আর সেই পথ ধরেই শুরু হয় আরেকটি দিনের গল্প। সবুজের ভেতর দাঁড়িয়ে মানুষ, কেউ ঝুঁকে কাজ করছেন, কেউ মাটি ছুঁয়ে আছেন হাত দিয়ে। মনে হয় এই মাটি আর মানুষের মধ্যে যেন কোনো দূরত্ব নেই। পড়াশোনা করছি, আমি চাকরি টাকরি করছি, পরে লাস্ট চিন্তা ভাবনা করলাম যদি বিদেশে যাই আপনার 5-7 লাখ টাকা লাগে, সেক্ষেত্রে আমি যদি 2-3 লাখ টাকা নিজের বাবার জমি আছে তো প্রচেষ্টা করি, দেখি একটু চেষ্টা করে দেখি যদি ভালো কিছু করা যায়, সেই প্রত্যাশায় আর কি নামছি মাঠে। পাশেই নদীর পাড়েও থেমে নেই সকাল। নৌকায় চড়ে জাল গুছিয়ে নিচ্ছেন জেলেরা। নদী তাদের শুধু পথ নয়, এই নদী তাদের জীবনের ভরসা। সকালের বাজারে মাছগুলো বিক্রি করা যায়, 2 টাকা ভালো পাওয়া যায়। এই বছর তো মাছ পাওয়া যায়নি, মানে কি কারণে বন্যায় যে বৃষ্টিতে পানি হয়ে কাড়ামগুলো ভাসে গেছে। না খেলে 1 টাকার কাড়ামে 50,000, 60,000, 70,000 টাকার মতো ইনকাম হয়। পায়ে হেঁটে সামনে দৌড়িয়েছি, 10 জিনিস নিয়ে জানাচ্ছে, আবার 10 যেমন যেদিন নিয়েছি বেয়েছি, আবার আলু পেয়ারা চিনাই নাই কিনে আবার 10 ঘাড়ে করে নেওয়া লাগছে। এই ব্যস্ততার মাঝেও কোথাও কোথাও সময় একটুখানি থেমে থাকে। মাচার উপর বসে আছেন গ্রামের সবার চেয়ে প্রবীণ মানুষ আজিবর মণ্ডল। এই গল্পদাদুর গল্প শুনতে সকাল সকাল মাচায় এসে ভিড় জমিয়েছে কচি কাচারা। সকালের আলোয় মিশে যাচ্ছে স্মৃতি আর বর্তমান। এখন কিছু গাড়ি কিনছে 2 পোলা 2টা, কালকে দাওয়াত খাবার কইতেছি 1 পোলা বিদেশির বাপ, বিদেশির দাদা, বললাম এটা 3,000 দে, 3,000 দিলেন দাওয়াত খাওয়া গেছে। ক্ষণে ক্ষণে বেলা গড়িয়েছে অনেকখানি, রোদ একটু একটু করে চড়ছে, বাড়ছে কাজের গতি, আর গ্রাম ঢুকে পড়ছে তার চেনা ছন্দে। রোদ গরম হওয়ার সাথে সাথে বদলে গেছে গ্রামের সমস্ত রকম চিত্র। সকালের সেই নিস্তব্ধতা এখন আর নেই, শুরু হয়েছে নতুন এক দিনের। নদীর পাড় ঘেঁষে মানুষ নেমে পড়েছে যার যার কাজে। এখানে প্রত্যেকটি নতুন সকাল মানেই নতুন করে শুরু, আর সেই শুরুটা এগিয়ে চলে প্রকৃতির নিজস্ব ছন্দে। গ্রামের প্রতিটি সকালই এমন, একই পথ, একই কাজ,
তবুও প্রতিটি দিনের শুরুতে থাকে এক রাশ নতুনত্ব। সময় এখানে ঘড়ির কাঁটায় চলে না, চলে আলো আর প্রকৃতির নিজের নিয়মে। আজানের সুর থেকে সূর্যের আলোয় ভেসে ওঠা এই সকাল, সব মিলিয়ে একটি গ্রামের দিন শুরু হয় খুব নরম করে, খুব আপন করে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, দেওয়ানগঞ্জ, জামালপুর। ছুটির দিনে ভোরের আলো পুরোপুরি ফুটে ওঠার আগে রাজধানীতে শুরু হয় ঝুম বৃষ্টি। এমন বৃষ্টি একদিকে স্বস্তি দিলেও সকালে বাইরে বের হওয়া মানুষদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। রাজধানীর অনেক প্রধান সড়ক, অলি গলি ও নিম্নাঞ্চলে পানি জমে যায়, ফলে সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন, যার ফলে দিনের শুরুতেই নগর জুড়ে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে হাওর অঞ্চলের ফসলের মাঠ। সুনামগঞ্জ থেকে সহকর্মী সোহানুর রহমান সোহান জানাচ্ছেন সবশেষ পরিস্থিতি। সোহান, নতুন করে আর বৃষ্টি হয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? গতকালকে সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো ধরনের বৃষ্টিপাত হয়নি। দুপুরের পর থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত রোদের দেখা পেয়েছি। সেই রোদে কিন্তু কৃষকদের একটা স্বস্তি দেখেছি আমরা। কৃষক এবং কৃষানীরা তারা তাদের ব্যস্ততা বাড়িয়েছেন। কৃষকরা হাওরে নেমেছেন, ধান কেটেছেন এবং কৃষানী যারা আছেন তারা খলায় ধান শুকাতে ব্যস্ত ছিলেন। আমি এখন আছি দেখার হাওরের একটি অংশ, এটাকে বলে হাওর কই। আপনারা দেখতে পাচ্ছেন এই হাওর কইয়ের যে বিশাল একটি অংশ, এখানের পুরোটা মাঠ জুড়ে কিন্তু এখনো পুরোটা হাওর জুড়ে কিন্তু এখনো ধান রয়ে গেছে, কিন্তু এখানে কোনো শ্রমিক দেখা যাচ্ছে না। মাত্র 2 জন শ্রমিক আমরা দেখতে পাচ্ছি বিশাল হাওরে, 2 জন শ্রমিক তারা এখানের ধান কর্তন করছেন। তো গতকালকে থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টিপাত না হলেও কিন্তু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গতকাল সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত আমরা দেখেছি 12 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে কোনো ধরনের বৃষ্টিপাত ছাড়া রোদে, অর্থাৎ পাহাড়ি ঢলে এই পানি বৃদ্ধি পেয়েছে। যদি এরকম পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে একটা বন্যার সংখ্যা ছিল, সেই সংখ্যাটা কিন্তু সত্যি হতে পারে এবং সেই বন্যার সংখ্যা বাড়তেই থাকবে। দেবাশিস, সোহান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দীর্ঘ 2 মাস নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনা নদীতে মাছ ধরা শুরু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। রনি, জেলেরা কি মাছ ধরতে নেমেছেন? মাছ কেমন পাচ্ছেন তারা? 2 মাসের নিষেধাজ্ঞা শেষে, অর্থাৎ জাটকা সংরক্ষণের জন্য যে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে, গত মধ্যরাত থেকেই কিন্তু জেলেরা নদীতে নামছে। জেলেদের একটি অংশ গত মধ্যরাত থেকে নদীতে নেমেছে। তারা ইতিমধ্যেই মাছ নিয়ে নদী পাড়ের আড়তগুলোতে ফিরতে শুরু করেছেন। তো তারা যেমনটি জানিয়েছেন যে আসলে তারা কাঙ্ক্ষিত মাছ এখন পাচ্ছেন না, কারণ তারা কারণ হিসেবে বলছেন যে এই অভিযান চলাকালীন সময়ে নির্বিচারে কিন্তু জাটকা নিধন হয়েছে, সে কারণে তারা এখন হয়তো মাছ পাচ্ছেন না। তবে তারা এটিও বলছেন যে নদীতে পানি প্রবাহ বাড়লে এবং বৃষ্টিপাত যখন আরো বৃদ্ধি পাবে তখন নদীতে মাছ তারা হয়তো কাঙ্ক্ষিত ইলিশ পাবে। আমি কথা বলেছিলাম মৎস্য অফিসের সাথে, তারা যেমনটি জানিয়েছে নিষিদ্ধ সময়ে অভিযান বাস্তবায়নের জন্য তারা অভিযান পরিচালনা করেছে, তখন ওই সময়ে কিন্তু 2 শতাধিক জেলেকে মাছ ধরার অপরাধে আটক করেছে, যে জরিমানা দেওয়া হয়েছে। এছাড়া মৎস্য গবেষকরা যেমনটি বলছেন যে আসলে নদীতে মাছ এই বছর এই অভিযানের ফলে ইলিশের জাটকার প্রাচুর্যতা বাড়বে, সে কারণে আগামীতে হয়তো ইলিশের উৎপাদন 5000 মেট্রিক টন ছাড়িয়ে যাবে। তো বাজারে কিন্তু ইলিশ আসতে যেহেতু শুরু করেছে, সেহেতু কিন্তু এই ইলিশের দাম অনেকটাই কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে, কারণ আজকে কিন্তু 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে
3,000 টাকারও বেশি দরে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। দেবাশিস, ধন্যবাদ রনি যুক্ত হবার জন্য। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও জোরালো হামলা চালিয়েছে ইসরায়েল। এখন পর্যন্ত প্রাণ গেছে কমপক্ষে 32 জনের, এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দক্ষিণ লেবাননের একটি গ্রামের বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একই পরিবারের 4 সদস্য নিহত হন। এছাড়াও নাবাতিয়ে সহ দক্ষিণাঞ্চলের অন্যান্য স্থানে হামলাতে মৃত্যু হয় অন্তত 17 জনের। হিজবুল্লাহর ভূগর্ভস্থ টানেল ধ্বংসের দাবি করেছে আইডিএফ। পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারাও। ড্রোন হামলায় মৃত্যু হয় এক ইসরায়েলি সেনার। বিন্ত জিবেইলে ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের 2টি মার্কাভা ট্যাঙ্ক। চলমান আগ্রাসনে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 2,500-এর বেশি লেবানিজের প্রাণ গেছে। 2024 সালে নেটোতে যোগদানের পর সবচেয়ে বড় সামরিক মহড়া চালাচ্ছে সুইডেন। ইরান ইস্যুতে জোটটির প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তোষ সত্ত্বেও ব্রিটেন ইউক্রেনের সাথে মহড়ায় যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। নেটোর সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে এই সামরিক তৎপরতা। 13টি দেশের প্রায় 18,000 সেনার অংশগ্রহণে মহড়াটি চলবে 13 মে পর্যন্ত। দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে সাজোয়াজান। অত্যাধুনিক সমরাস্ত্র আর পদাতিকের সমন্বয়ে এই রণসজ্জা দেখে যুদ্ধের ময়দান মনে হতে পারে। আদতে চলছে সামরিক মহড়া। অরোরা 26 মহড়াটির আয়োজক সুইডেন। বেশ কয়েক বছর পর পর এ ধরনের সামরিক মহড়ার আয়োজন করে থাকে দেশটি। তবে এবারের উদ্দেশ্য কিছুটা ভিন্ন, কারণ 2024 সালে ন্যাটোতে যোগ দেওয়ার পর এবারে স্টকহোমের সবচেয়ে বড় শক্তিমত্তার জানান। মহড়ার মূল লক্ষ্য এখন আর শুধু সুইডেনের নিজস্ব নিরাপত্তা নয়, বরং ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করা। হোস্ট নেশন সাপোর্ট, সামরিক লজিস্টিক, দ্রুত সেনা ও সরঞ্জাম মোতায়েন এবং বাল্টিক নিরাপত্তা সহ বিভিন্ন দিক গুরুত্ব পাচ্ছে এই মহড়ায়। বিশেষ করে বাল্টিক সাগরের মাঝে থাকা কৌশলগত দ্বীপ গটল্যান্ডে চলছে যৌথ প্রতিরক্ষা অনুশীলন। And if NATO teaches us any one thing, and I hope you all watched, because they weren't there for us. যুক্তরাজ্য, ডেনমার্ক এবং ইউক্রেনের সেনারা অংশ নিলেও বিশেষভাবে আলোচিত হচ্ছে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ। কারণ ইরান যুদ্ধে ন্যাটোর ভূমিকা নিয়ে বরাবরই নিন্দার গীত গাইতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তা সত্ত্বেও মহড়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে নিউ ইয়র্ক ন্যাশনাল গার্ড সেনারা। সুইডেন যেহেতু নিউ ইয়র্কের নতুন স্টেট পার্টনার, তাই তাদের সাথে এই প্রশিক্ষণ আমাদের জন্য খুবই কাজে দিচ্ছে। সমন্বিতভাবে কাজ করার একটা পরিষ্কার ধারণা পাচ্ছি, আর ভবিষ্যতের অপারেশনগুলো কেমন হবে সেটাও ভালোভাবে বুঝতে পারছি। 27 এপ্রিল শুরু হওয়া এই মহড়ায় অংশ নিচ্ছে বিভিন্ন দেশের স্থল, নৌ, বিমান বাহিনী ও হোমগার্ডের প্রায় 18,000 সেনা। ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির দূরপাল্লার আর্টিলারি, অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম, হেলিকপ্টার, সাজোয়াজান ও যুদ্ধজাহাজ। 13টি দেশের অংশগ্রহণে এ সামরিক তৎপরতা চলবে 13 মে পর্যন্ত। রেজবানা সাইমা, যমুনা নিউজ। গেল 25 বছরের মধ্যে সবচেয়ে মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি গণমাধ্যমের স্বাধীনতা, এমন তথ্য উঠে এসেছে ফরাসি সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে। বিশ্বের 180টি দেশের মাঝে চালানো জরিপে মত প্রকাশের স্বাধীনতার সবচেয়ে শীর্ষে রয়েছে মাত্র 7টি দেশ। গতবারের তুলনায় তালিকার অবনমন হয়েছে যুক্তরাষ্ট্র, ইরান, রাশিয়া, ভারত আর বাংলাদেশের। রণধ্বনি কিংবা শান্তির বাণী, সব বার্তা সবার আগে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন সাংবাদিক এবং সংবাদ মাধ্যম। কিন্তু স্বাধীনতার প্রশ্নে গত 25 বছরের মধ্যে সবচেয়ে শোচনীয় সময়ের মুখোমুখি খোদ গণমাধ্যম। গণমাধ্যম পর্যবেক্ষণকারী ফরাসি সংস্থা রিপোর্টার্স সান্স ফ্রন্টিয়ার্স বা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রকাশিত বার্ষিক ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। বিশ্বের 180টি দেশের মধ্যে চালানো জরিপের ফলাফলে এবারই প্রথম গণমাধ্যম ও সংবাদকর্মীদের চরম অস্তিত্ব সংকটের কথা বলছে সংস্থাটি। রিপোর্টে ব্যাপক গুরুতর থেকে সন্তোষজনক মোট 5টি সূচকে হিসাব করা হয়েছে সংবাদকর্মীদের মত প্রকাশের স্বাধীনতাকে। পরিচালিত জরিপের ফলাফলে তালিকার শীর্ষে 7টি দেশ। প্রথম অবস্থানে নরওয়ে, এরপর যথাক্রমে নেদারল্যান্ডস এবং এস্তোনিয়া। সূচকের উদ্বেগজনক সারিতে যুক্তরাষ্ট্রের অবস্থান 64তম। সাংবাদিকদের নিয়মিত বিরতিতে আটক ও বহিষ্কার, বেশ কয়েকটি গণমাধ্যমের কার্যক্রম স্থগিত করার কারণে আরএসএফ-এর প্রতিবেদনে গত বছরের তুলনায় তাদের অবনমন অন্তত 7 ধাপ।
বাংলাদেশ গতবারের 149তম স্থান থেকে পয়েন্ট হারিয়ে জায়গা নিয়েছে 152তম অবস্থানে। প্রতিবেশী দেশ ভারত নেমে এসেছে 157তে। প্রতিবেদনে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে পূর্ব ইউরোপ ও মধ্যপ্রাচ্যকে। সাংবাদিক নিগ্রহ, সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ ও ঝুঁকি বিবেচনায় 116তম অবস্থানে ইসরায়েল, রাশিয়া 172 এবং 177-এ ইরান। তালিকার শেষ 3টি দেশ যথাক্রমে চীন, নর্থ কোরিয়া ও এরিত্রিয়া। স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত প্রশাসন, প্রেস আইন এড়িয়ে চলা, লাগামহীন অনলাইন প্ল্যাটফর্মের উত্থানকে গণমাধ্যমের স্বাধীনতা হরণের নেপথ্যের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আরএসএফের প্রতিবেদনে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।